খাবার পারবো? আপনি খেয়েছেন? বিকেলে নাস্তা করেছিলাম, এখন আর খিদে নেই। অফিসে এক কলিগের তরফ থেকে পার্টি ছিল, খেয়ে এসেছে। আচ্ছা। আর কথা না বাড়িয়ে দরজা আটকে দিল উৎমি। তৈমুর প্রশ্ন ছুড়ল। আপনি প্রথমে ভাইয়ের বাসায় গিয়ে তারপর হাসপাতালে গিয়েছিলেন, কই জানালেন না তো? ভাবির ছেলে হয়েছে। আমার ভাইয়া আর আপনার ভাই তো এক অফিসেই চাকরি করে, তাই সে কথা বড় ভাইয়ার থেকে জেনেই জেবা ভাবি এক গাদা রান্না করে আমায় দ্রুত যেতে বললেন। গিয়ে দেখি এই অবস্থা। আপনার মোবাইল তো সবসময় সাইলেন্ট থাকে, কি করে জানাবো? ও, আশফাক ভাই কি সময় মতো পৌঁছাতে পারেনি? আমি যেতে নিষেধ করে দিয়েছি। আশফাকের ফোন আসতে আসতে আমি বাস উঠে গিয়েছিলাম। মোবাইলে দৃষ্টি রেখে নিজ কথা শেষ করলো তৈমুর। উৎমির হঠাৎ করে খুব লজ্জা লাগছে। কিভাবে স্বামীকে সে প্রেগনেন্সির কথা জানাবে? সরাসরি বলে দিবে নাকি রিপোর্ট দেখাবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মোবাইলের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে স্ত্রীর পানে তাকালো তৈমুর। ভ্রুকুটি করে শুধালো। শোবেন না? এখন ওখানে দাঁড়িয়েছেন কেন? নড়ে চড়ে উঠল উৎমি। আমতা আমতা করলো কিছুক্ষণ, তারপর বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। বলল, ভাবিকে দেখতে গিয়ে আমিও একেবারে ডক্টর দেখিয়ে এলাম, বুঝলেন? আপনার আবার কি হয়েছে? বেশ কয়েকদিন ধরে যে আমি অসুস্থ, ঠিক মতো খেতে পারছি না, বমি হচ্ছে, একটু পর পর ওয়াশরুমে দৌড়াচ্ছি, মাথা ঘুরায়, সেসব কিছুই কি দেখি জানেন না আপনি? মোবাইল হাত থেকে রেখে সোজা হয়ে বসলো তৈমুর। নরম কণ্ঠে বলল, জানবো না কেন? আমি তো কতবার আপনাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলাম, কিন্তু আপনি পরবর্তী বললেন সেসব নাকি ঠিক হয়ে গেছে। থতমতো খেয়ে গেল উৎমি। মুখ ভার হলো তার। তৈমুর প্রশ্ন ছুড়ল, কি বললেন ডক্টর? বললেন এখন আর আমি একা নই। একা নন? না। কি আছে সঙ্গে? তুই মনের বাচ্চা। হ্যাঁ, মজা করছেন? বোকা বনে গেল তৈমুর। দুদিকে মাথা নাড়িয়ে লজ্জা লুকাতে স্বামীর বুকে মাথা টেকালো উৎমি। স্বামীর পরনের টি শার্ট আঙুল দিয়ে পেঁচাতে লাগলো। তৈমুর চুপচাপ স্ত্রীর কাণ্ড কারখানা দেখছে। এই মেয়ে এমন করছে কেন? সকালেও তো তার সাথে রাগ দেখিয়েছে। অথচ তার ভাবনার মধ্যেই উৎমি বলল, রিপোর্টে এসেছে আজ প্রায় 2 মাস ধরে আমার পেটে আপনার বাচ্চা বসবাস করছে। ডক্টর বললেন স্বামীকে বেশি বেশি আপনার খেয়াল রাখতে বলবেন, আপনার সকল আবদার মেটাতে বলবেন। চমকালো থমকালো তৈমুর। দুই বাহু ধরে উৎমিকে সোজা করে চোখে চোখ রেখে আশ্চর্যজনিত কণ্ঠে বলল, আপনি প্রেগনেন্ট? এটা সত্যি? মুস্কি হেসে উপর নিচ মাথা নাড়ায় উৎমি। উঠে গিয়ে ব্যাগ থেকে রিপোর্টগুলো বের করে স্বামীর হাতে ধরিয়ে দেয়। তৈমুর সেসব উল্টে পাল্টে দেখল। মুহূর্তে চকচক করে উঠল তার মুখশ্রী। উৎমির হাত টেনে ধরে তাকে পূর্বের স্থানে বসালো। অবিশ্বাসী কণ্ঠে আপ্লুত হয়ে বলল, কি সংবাদ দিল না তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভেতরে অদ্ভুত সব ফিলিংস কাজ করছে। প্রত্যুত্তর করল না উৎমি। সংবাদটি শোনার পর থেকে ভেতরে মাতৃত্ববোধ জেগে উঠেছে তার। একটা ছোট্ট বাচ্চা আসবে, তাকে মা মা বলে ডাকবে, সারা বাড়ি দৌড়ে বেড়াবে। ভাবতেই গা শিউরে উঠছে। ইদানিং শরীরটা খুব মুটিয়ে যাচ্ছে তিথিয়ার। ঘরে বসে থাকতে থাকতে হয়তো চর্বি বেড়েছে, তাই আজ সেই কাক ডাকা ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে সে বের হয়েছে হাঁটতে। প্রথমে গলির মোড় আর তারপর পার্কে কিছুক্ষণ সকলের সাথে তাল মিলিয়ে হেঁটে সেখান থেকে সে বেরিয়ে এলো। এবার বাড়ি ফেরার পালা। স্বামী বাড়িতে নেই, ব্যবসায়িক কাজে এবার বেশ কয়েকদিনের জন্য চলে গিয়েছে ঢাকার বাইরে। এমনটা সে প্রায় প্রায় করে। ফেরার পথে মেইন রোড পেরোতেই দেখা হয়ে গেল মিলের ক্লাসমেট ফারিয়ার মায়ের সাথে। আগে যখন রোজ রোজ মেয়েকে নিয়ে স্কুলে যেত তিথিয়া, তখন নিচে বসে অভিভাবকদের সাথে চলতো তার ঘোরাঘুরি এবং সাংসারিক সব গল্প। ভদ্রমহিলাকে দেখে আদরে হাসি ফুটে উঠল তিথিয়ার। ফারিয়ার মা মৃদু হেসে বললেন, কতদিন পর দেখা হলো ভাবি, আপনি তো এখন আর স্কুলেও আসেন না। মলিকে দেখলে আমি আপনার কথা খুব জিজ্ঞাসা করি। মেয়েরা বড় হয়েছে, এখন একা একা স্কুলে যেতে পারি। তার ওপর ওরই তো আছেই, ওর জন্য আর যাওয়া হয় না ওদিকে। অফিসিয়াল সব দিক ওদের বাবাই দেখে। ভাইয়ের কথা তুলতেই একটা কথা মনে পড়ে গেল ভাবি, আপনাকে বলবো বলবো করে আর বলা হয়নি। কি কথা? আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকালেন ভদ্রমহিলা। এগিয়ে এসে কণ্ঠস্বর খাদে নামিয়ে বললেন, ফারিয়ার বাবা দুদিন আগে অফিসের কাজে সোনারগাঁও গিয়েছিল। সেখানে একটা রিসোর্টে মলের বাবা অন্য একজন মহিলার সঙ্গে দেখে এসেছে। পেছন থেকে বেশ কয়েকবার ভাইকে সে ডেকেওছে, কিন্তু উনি শুনলেন না, বরং না চেনার ভান করেছে চলে গেছে। তখনই ফারিয়ার বাবা বুদ্ধি করে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে ওনার নাকি স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এখানে উঠেছে। কি সাংঘাতিক ব্যাপার!
অধরের হাসিটা মিলিয়ে গেল তিথিয়ার। শুকনো ঢোক গিলে অবিশ্বাস্য কণ্ঠে বলল, এ কি বলছেন ভাবি? এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। ফারিয়ার বাবা হয়তো চিনতে বা দেখতে ভুল করেছে। এ অসম্ভব ভাবি, মিলির বাবা সে চিনবে না? এ কিভাবে হয়? গত মাসেই না ফারিয়ার জন্মদিনে আপনারা সপরিবারে এলেন। ভাইয়ের সঙ্গে ওদের বাবার এত গল্প হলো, এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব না ভাবি। তাও ভাবি, এটা বিশ্বাস করা সম্ভব নয়। আমাদের বিয়ের কয়েক যুগ পেরিয়ে গেছে। এখন আমরা 2 সন্তানের বাবা মা, আর তাকেও আমি বিশ্বাস করি। ফারিয়ার বাবা তো আর মিথ্যে বলবে না, বা মিথ্যে বললেই কোনো লাভ নেই। আপনার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল, তাই জানিয়ে। এখন আপনি কি করবেন তা আপনি ভালো জানেন। কিন্তু একটা কথা বলি ভাবি, বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। চোখ কান খোলা রাখুন। পুরুষ মানুষ তো বোঝেনি, ঘরে বউ রেখে বাইরে ছুকছুক করা এদের স্বভাব। আর ওপরে টাকা পুরুষ মানুষ দেখলেই তো আবার কিছু চরিত্রহীন মহিলা শুয়ে পড়ে। সংসার আছে জেনেও বুঝেও পড়ে। তবে আজ আসি, বাড়ি গিয়ে রান্না করতে হবে। সময় পেলে আমাদের বাড়িতে আসবেন কিন্তু। তিথিয়া বিষণ্ণ মুখে ভদ্রমহিলা চাওয়ার পানে তাকিয়ে রইল। এতগুলো বছর ধরে শামীমের সাথে সম্পর্ক তার। আজকের এই সফল শামীমের পেছনে তার আর তার বাবার অবদান তো আর কম নয়। ছাপোষা চাকরিজীবী থেকে আজ বড় এক ব্যবসায়ী সে। গ্রামের ওই শ্যাওলাপাড়া বংশীয় দালান ছেড়ে আজ অট্টালিকায় বসবাস। সবই তিথিয়ার বাবার কারণেই হয়েছে, যা শামীম ভুলেনি। তাই তো রাজরানীর মতো তাকে মাথায় তুলে রাখে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে আসার পরেও তার বিরুদ্ধে একটি অভিযোগ পর্যন্ত করেনি, অথচ সে কিনা তাকে ঠকাবে। এসব কখনোই তিথিয়ার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। তবে ফারিয়ার মাঝে সন্দেহের বীজ বপন করে দিয়ে গেল তার মন মস্তিষ্কে। সেসবের কি হবে? প্রশ্নগুলো মাথায় নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল তিথিয়া। মিলি এতক্ষণে হয়তো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। সুটবুট পরে অফিসের জন্য তৈরি হয়ে টেবিলে নাস্তা করতে বসেছে তৈমুর। তার নাস্তার টাইমিংয়ের ঠিক নেই। কখনো জগিং থেকে ফিরে এসে নাস্তা করে তৈরি হয়, আবার কখনো বা একেবারে তৈরি হয়ে নাস্তা করে। উৎমি এটা সেটা এগিয়ে দিচ্ছে স্বামীর প্লেটে। শাহানাও এসে বসলেন নিজস্ব চেয়ারে। তৎক্ষণাৎ দুধের গ্লাস এগিয়ে দিয়ে শাশুড়ির প্লেটে ডিম সিদ্ধ আটা রুটি তুলে দিল উৎমি। শাহানা সিদ্ধ ডিমে কামড় বসিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বেরোবে না? না, ছুটি নিয়েছি। হঠাৎ? তেমন কোনো কারণ নেই, ভাবলাম 2 দিন একটু বিশ্রাম নেই। তাছাড়া ভাবিকে দেখতে আজ বিকেলে হসপিটালে যাব, কাল সারাদিনও বাড়িতেই থাকবো। ও, তৈমুরকে ইশারায় কিছু বলল উৎমি, যার অর্থ দ্বারা খুব সহজেই বুঝে গেল তৈমুর। রাতেই কথা হয়েছিল, সকাল হলে মাকে খুশির খবরটা জানিয়ে দিবে সে। কিন্তু এমন সময় এসে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে তার। মায়ের সামনে নিজ মুখে কিভাবে বলবে, মা আমার বউ প্রেগনেন্ট? স্ত্রী বারবার করা চোখের ইশারায় আর চুপ থাকতে পারল না তৈমুর। প্লেটের খাবারটুকু শেষ করে পানি পান করলো। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে ডাকলো, আম্মা। খেতে খেতেই ছেলেটাকে সাড়া দিলেন শাহানা। কি? দীর্ঘ শ্বাস টেনে নিয়ে লাজলজ্জা ভুলে বলে উঠল তৈমুর, আপনি দাদি হতে চলেছেন। দাদি হতে চলেছি? মানে দাদি তো আমি কবেই হয়ে গিয়েছি। ওটা তো ভাইয়ের মাধ্যমে হয়েছেন, এবার হবেন আমার মাধ্যমে। খাওয়া থামিয়ে ছেলের পানে এবার তাকালেন শাহানা। ভ্রুকুটি করে বললেন, ফ্যালফেল নয়নে কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে এবার দৃষ্টি ঘুরালেন পুত্রবধূর পানে। উৎপে মাথা নিচু করে চুপচাপ আঙুল দিয়ে খাবার নাড়াচাড়া করছে। এদের হাবভাব দেখে কিছু একটা আঁচ করলেন শাহানা। উচ্চক কণ্ঠে বলে উঠলেন, তোর বউ পোয়াতি? থতমতো খেয়ে গেল তৈমুর। অপ্রস্তুত ভঙ্গিতে উপন্যাস মাথা নাড়ালো। শাহানা উৎমের উদ্দেশ্যে প্রস্তুত ছুড়ল, এই উপলক্ষে কাল রাতে মিষ্টি খাইয়েছিলে? হুম, কতদিন চলছে? প্রায় 2 মাস। উত্তেজনা কিছুটা কমল ওনার। দুভুরুয়ের মাঝখানে ভাঁজ পড়ল। তৈমুর ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমি আসছি বলে সেখান থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে। ছেলে যাওয়ার পথে একবার তাকিয়ে পুত্রবধূর উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন তিনি, 2 মাস পেরিয়ে গেল অথচ কাল তুমি জেনেছো? হুম। এ কেমন কথা? তোরা তৈমুর পেটে আসার কয়েক সপ্তাহ পরে আমি জেনে গিয়েছিলাম, তাও আবার ডাক্তারের কাছে না গিয়ে। আর তোমরা শিক্ষিত মানুষ, এতদিনও জানলে না। এজন্যই বলি সাংসারিক শিক্ষা তোমার মধ্যে নেই। সারাক্ষণ টই টই করবে, কিন্তু অসুখ বিসুখ হলে নিজের যত্ন নেওয়ার খবর নেই। আসলে বাবা মা ভাবির অসুস্থতা, হঠাৎ উষার মৃত্যু, কলেজের ব্যস্ততা, সংসারের সব চিন্তা মিলিয়ে এইসব আর মাথায় আসেনি আমার। ভেবেছিলাম হয়তো এমনি। হয়েছে হয়েছে,
এবার থেকে সাবধানে চলাফেরা করবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, বিশ্রাম নিতে হবে। বলেই আরও 2টো ডিম তার প্লেটে তুলে দিলেন শাহানা। আর খেতে ইচ্ছে করছে না উৎমির, তবে নিষেধ করল না সে, নইলে দেখা যাবে আরও 2-4টে কথা তাকে শুনিয়ে দিবেন ভদ্রমহিলা। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, দুপুরে ভাবছি ঝাল ঝাল মুরগি ভুনা, কচুরলতি আর ডাল রান্না করব, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু তোমায় করতে হবে না। কাল সারাদিন কম দৌড়ঝাঁপ তো আর করনি, রাতেও দেরিতে ফিরেছ, বিশ্রাম নাও গিয়ে। মালতী করে নিবে। আমি ঠিক আছি, রান্না আমিই করব। বারণ তো আর শুনবে না। শোনো, মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে না, কচুর লতি বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, ওপরে যেন তেল ভেসে থাকে। উৎমির অধরে হাসি ফুটে উঠল, বলল, এভাবে আমার মাওই রান্না করেন। মাও? আমার ভাবির মা, ওনার হাতের রান্না খুবই সুস্বাদু, বিশেষ করে বিভিন্ন সবজি। আমার মা আবার সবজি রান্না তেমন ভালো পারে না। মায়ের হাতের মাছ, মাংস, পোলাও থেকে শুরু করে যে কোনো রান্না দারুণ হলেও সবজি রান্না তেমন একটা ভালো লাগে না। আগে তো কচু আমি খেতামই না, কিন্তু একদিন বেড়াতে গিয়ে মাওইর হাতে খেলাম আমি। এরপর থেকে এটাও আমার ভালো লাগে। যদিও চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তবু না খেয়ে থাকতে পারি না। চোখ জোড়া চিকচিক করে উঠল শাহানার। নিজের ছেলেবেলা হঠাৎ করে মনে পড়ে গেল। মৃদু হেসে বললেন, ছোটবেলায় ধানের জমি থেকে বাবার মাছ ধরে আনলেও তার সাথে আসা চিংড়িগুলো আলাদা করে রেখে আমার আম্মা রান্না করতো কচুর লতি। আম্মার হাতে রান্না কি যে স্বাদ! ওই লতির তরকারি দিয়ে আমরা ভাই বোনেরা এক থাল গরম গরম ভাত খেয়ে সাবার করে দিতাম। এরপর নিজ হাতে কত যে রান্না করেছে, কিন্তু সেই স্বাদ আর কখনো পাইনি। আমার শাশুড়ি আবার কচুতে খুব গলা ধরতো, তাই তিনি বেঁচে থাকতে এই বাড়িতে কচু প্রবেশ নিষেধ ছিল। কম জ্বালায়নি আমায়। একদৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে রইল উৎমি। হঠাৎ করেই তার মনে হলো, সামনে বসা এই বয়স্ক নারীর ভেতরে লুকিয়ে আছে অনেক কষ্ট, যা এত বছরে কাউকে হয়তো মন খুলে বলতে পারেননি তিনি। পারেননি দুঃখ কমিয়ে হালকা হতে। দীর্ঘশ্বাস ফেলে শাহানা উঠে দাঁড়ালেন। চোখের পানি আড়ালে মুছে গম্ভীর কণ্ঠে বললেন, আগুনের তাপে বেশিক্ষণ থেকো না, সব সময় গোসল করে খেয়ে নিও। তারপর আর সেখানে দাঁড়ালেন না তিনি। সিঁড়ি বেয়ে চলে গেলেন উপরে। 5 দিনের দিন হাসপাতালের পাট শুকিয়ে বাচ্চাসহ বাড়িতে নিয়ে আসা হয়েছে রিনিতাকে। টানা 1.5 মাসের মতো বিশ্রামের পরামর্শ দিয়ে তারপরেই ডাক্তারটাকে মুক্তি দিয়েছে সেখান থেকে। চুমকি সেই কখন থেকে মুগ্ধ দৃষ্টিতে দোলনার উপর মাথা ঝুঁকিয়ে তাকিয়েছে বাচ্চাটির পানে। তনি তার জামা ধরে টানলো, মুখ ভার করে বলল, আমিও দেখব। কেয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে দেখে ফেললেন তাদের কাণ্ড। সতর্ক কণ্ঠে বললেন, ওখানে কি করছিস তোরা? মাত্র খেতে খেতে ঘুমিয়ে পড়লো বাচ্চাটা। এখন তোদের ফিস ফিস শব্দে যদি ঘুম ভেঙে যায় ওর, কে সামলাবে তখন? ওর জন্য সেই ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল বৌমার, সেও এখন একটু ঘুমিয়েছে। তোরা বাইরে চলে আয়। আদেশ মোতাবেক তনির হাত ধরে ড্রয়িং রুমে চলে এলো চমকে। দাঁত কপাটি বের করে জিজ্ঞেস করলো, পোলার নাম কি রাখছেন খালাম্মা? রিক্ত। এইটা আবার কেমন নাম রাখছো? কেন, নামটা তো বেশ সুন্দর, তবে আমি রাখিনি, রেখেছে ওদের বাবা। ও যাক, তয় এই পিসির মতো দুষ্টু না হইলেই হয়। এর লাইগা তো বাড়ি টিকাই যায় না। তনি কথাটা শুনে ফেললো। তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে চমকের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনার। দুহাত কোমরে গুজিয়ে রাগান্বিত স্বরে বলল, আমি দুত্তু না, তুমি দুত্তু। হায় আল্লাহ, এই মাইয়াই কয় কি? আমি তোমার মতো কামড়া কামড়ি করি, দৌড়াদৌড়ি করি, জিনিস নষ্ট করি, তাইলে আমি দুষ্টু হই কেমনে? রাগ নিয়েই তার দিকে এগিয়ে আসা ধরল তনি। কেয়া বেগম তৎক্ষণাৎ নাতনির হাত টেনে ধরে তাকে থামিয়ে দিলেন। কোলে তুলে পাশে সোফায় বসিয়ে দিয়ে চুমকিকে চোখ রাঙালেন। আহা, থাম তো তুই। এইটুকু বাচ্চার সাথে কেউ ঝগড়া করে? যা গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। চুমকি চুপচাপ চলে যাওয়ার জন্য উদ্যত হলো। তখনই কিছু একটা মনে পড়ায় কেয়া বেগম পেছন থেকে বলে উঠলেন, সামনের বছর আবার নতুন আরেকজন সদস্য আমাদের মধ্যে আসতে চলেছে, বুঝলি? তখন আর ফুফু না, একেবারে খালা হয়ে যাবি তুই, আর আমি হব নানি। প্রতিমধ্যে থেমে দাঁড়ালো চুমকি। উৎসুক দৃষ্টিতে পিছু ফিরে শুধালো, কি কন খালাম্মা, কেমনে? তোর উৎমি আপা সন্তান সম্ভবা,
হায় আল্লাহ, কবে কবে হইল? এই তো মাস দুয়েক হয়েছে, কাল রাতেই ফোন করে জানালো। এবার খুশি মনে ভালো করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আয় যা। হ, যাইতাছি। উচ্ছ্বসিত হয়ে চলে গেল চুমকি। তনির আশেপাশে কোনো খেয়াল নেই। আইসক্রিম এসে তার গা ঘেঁষে ম্যাও ম্যাও করে উঠতেই সে মগ্ন হয়ে গেল খেলায়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে ক্ষয় হয়ে যাওয়া হাড় ভেঙে গিয়েছে শাহানার। এটা নিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধল। অফিস থেকে ছুটে এসে 2 ভাই মিলে মাকে বড় হাসপাতালে নিয়ে ভর্তি করালো। চলল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এক্স-রে রিপোর্ট ভেলেই ডাক্তার জানালো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমে আসে। হাড় হতে থেকে দুর্বল, তাই ওনার একটু দেখে শুনে চলাফেরা করা উচিত ছিল, কিন্তু যা অঘটন ঘটার তা তো ঘটেই গেল। তৈমুর প্রশ্ন ছুড়ল, আমার চলাফেরা করতে পারবেন না? না, কোমরের হাড় একেবারে ভেঙে গিয়েছে, হাঁটুর জয়েন্টও খুলে গিয়েছে। আমাদের হাতে এতটুকু ছিল না, আমাদের হাতে যতটুকু ছিল তা আমরা করেছি, কিন্তু আশা করা যাচ্ছে না। তোরাক ডাক্তারের থেকে বিদায় নিয়েই তৈমুরের সাথে বাইরে এসে দাঁড়ালো। মলিন মুখে বলল, আমাদের হাতে যতটুকু ছিল তা আমরা করেছি, কিন্তু আশা রাখা যাচ্ছে না। শেষ বয়সে এসে কিনা পঙ্গু হয়ে যেতে হলো আম্মাকে। আমি বারবার ওনাকে বলেছি বয়স বাড়ছে আপনার, মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায়, মাথা ঘোরায়, আপনি বরং নিচতলায় একটি ঘরের শিফট হয়ে যান। কিন্তু না, আম্মা কিছুতেই তা শুনলেন না, বাবার স্মৃতি আগলে বসে রইলেন। এখন কিভাবে কি করবেন? উত্তর দিল না তৈমুর। মায়ের জন্য ভীষণ খারাপ লাগছে তার। আজ সকালেও কত ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। উৎমির প্রেগন্যান্সির খবর শুনেই গত কয়েকদিন ধরে ছিলেন ভীষণ আনন্দিত। অথচ কয়েক ঘন্টার ব্যবধানে এত বড় অঘটন ঘটে গেল। শাহানা হাসপাতালের বিছানায় মলিন মুখে শুয়ে আছেন। বড় পুত্রকে কেবিনে প্রবেশ করতে দেখে মুখ ভার করে জিজ্ঞেস করলেন, বাড়ি ফিরবেন কখন? এখানকার গন্ধ আমার একদম ভালো লাগে না। তোরা হতাশ কণ্ঠে বলল, তৈমুর আপনার জন্য ওষুধ আনতে গিয়েছে, ও এলেই বাড়ি ফিরবো। ডাক্তার কি বললো, হাঁটাচলা করতে পারবো? না, আজকের পর থেকে বিছানা ছেড়ে আর উঠতে পারবেন কিনা তাও সন্দেহ। বলিস কি, তাহলে নিচে নামবো কি করে? গোসল করা, বাথরুম যাওয়া বা কিভাবে হইব? খাবার আপনার বিছানা পর্যন্ত চলে যাবে, আর গোসল সেটারও আপাতত প্রয়োজন নেই আম্মা। শীত চলে আসছে, আপনাকে বরং একটা ভালো দেখে পারফিউম কিনে দিব। বাথরুমে সমস্যাটা হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বাচ্চাদের জন্য আধুনিক অনেক কমোড বের হয়েছে, সেগুলো না হয় কাস্টমাইজ করে। পুত্রকে কথাটা শেষ করতে না দিয়ে রাগত স্বরে ধমকে উঠলেন শাহানা। থাপ্পড় তোর সোপার দাঁত ফেলে দিব বেয়াদব! মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানিস না? দূর হ সামনে থেকে, অপদার্থ! মায়ের ধমকে আত্মাকে ফুটল তুরাগের। শুকনো ঢোক গেলে লাজুক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনেছে কিনা। তারপর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে এলো সে। মায়ের সামনে থাকা মানেই বিপদ। কখন যে যা তা বলে মান সম্মান খুইয়ে দিবে তার ঠিক নেই। কলেজ থেকে হাফবেলা ছুটি নিয়ে বেশ কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে উৎমি। জেবা তখন জোহানকে নিয়ে অন্দরমহলে বসা। ঘরে গিয়ে বাইরের পোশাক বদলে নিচে নামতে নামতে মঈনুদ্দিন করবীও এসে হাজির হয়েছে বাড়িতে। আসল ঘটনা কেউই সঠিক জানে না, শুধু জানে শাহানা সিঁড়ি থেকে পড়ে কোমর ভেঙেছেন। তিথিয়া বাড়িতে প্রবেশ করে শুরু করে দিল হাউকাউ। মালতী ফুফু ফোন করে জানালো আম্মা নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। কথাটা কি সত্যি? করবী প্রত্যুত্তর করলেন, তাই তো শুনলাম। আমরা পৌঁছানোর আগেই তুরাগ আর তৈমুর মিলে মেজভাবিকে নিয়ে নাকি হাসপাতাল গিয়েছে। তোর চাচা ফোন করতেই জানালো এখন ওনাকে নিয়ে তারা ফিরছে। চাচির কথায় গুরুত্ব দিল না তিথিয়া। উৎমির দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি বাড়িতে থাকাকালীনও আমার আম্মা পড়লো কিভাবে? উত্তর দাও। সারাক্ষণ শুয়ে বসে থাকার জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে? আমার ভাইয়েরটা 3 বেলা গিলছো, আর আমাদের আম্মাকে দেখে রাখতে পারলে না? ভদ্রমহিলার কথায় ভীষণ আশ্চর্য হলো উৎমি। রাগ সংবরণ করার প্রচেষ্টা চালিয়ে বলল, আমি সকালে কলেজে চলে গিয়েছিলাম, আপনার ভাইয়ের ফোন পেয়ে সবে এসেছি। এসব আমাকে বুঝাতে এসো না। তুমি ইচ্ছে করে আমার আম্মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। আম্মাকে তুমি দু চোখে দেখতে পারো না, সহ্য করতে পারো না, তাই নিচে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছো। খারাপ মেয়ে মানুষ।
সেদিনের পর থেকে স্বামীর প্রতি সন্দেহটা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে তিথিয়ার মনে, কিন্তু সামনাসামনি কোনো প্রমাণ না পেয়ে স্বামীমের সাথে এ বিষয়ে কথা বলতে পারছে না। যদি নিজে ভুল প্রমাণিত হয় তখন তো এত বছরের সম্পর্কে ফাটল ধরবে। সেই রাগটাই এখন তার ভাই বউয়ের উপর উগড়ে দিচ্ছে সে। কিন্তু উৎমি এসব মিথ্যে অভিযোগ মেনে নেওয়ার পাত্রী নয়। কড়া গলায় সাবধান করে বলল। মুখ সামনে কথা বলুন আপা। তেতে উঠল তিথিয়া। মইনুদ্দিন ধমক দিলেন ভাইজিকে। বয়স বাড়লেও দিন দিন তোর আচরণ বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে তিথি, মুখে লাগাম দে। সবকিছুতে অন্যকে দোষারোপ না করলে যেন হয় না। চাচার কথায় সোফায় চোখ মুখ কুচকে বসে পড়ল তিথিয়া। তার মিনিট পাঁচেক পর হুইল চেয়ারে বসিয়ে বাড়িতে নিয়ে আসা হলো অসুস্থ শাহানাকে। কপালের এক জায়গায় বেশ খানিকটা থেতলে গিয়ে উঁচু হয়ে রয়েছে, মুখশ্রী ওনার মলিন। মাকে দেখে দৌড়ে এলো তিথিয়া, উদ্বিগ্ন হয়ে বলল। আম্মা, এই কি অবস্থা হয়েছে আপনার? দৃষ্টি ঘুরিয়ে সবাইকে একবার দেখে নিলেন শাহানা। দীর্ঘশ্বাস ফেলে প্রত্যুত্তর করলেন। বুড়ো বয়সে কপালে দুর্ভোগ নেমে এসেছে। করবী মুখ ভার করে বললেন। আপনি সাবধানে হাঁটাচলা করবেন না ভাবি? কি একটা অঘটন ঘটে গেল বলুন তো। সাবধানেই তো ছিলাম, এতকাল কিছু হয়নি, অথচ আজ কিনা এইসব আমার কপালে। এখন কিভাবে যে চলাফেরা করব আল্লাহই ভালো জানে। বুড়ো বয়সে অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে। মায়ের এসব কথায় বিরক্ত হলো তৈমুর। বিরক্তি প্রকাশ করেই বলল। এখন আর হাই হতাশ করে লাভ নেই আম্মা, যা হওয়ার হয়ে গেছে। চলুন আপনাকে ঘরে দিয়েছে, বিশ্রাম নিতে হবে। তুরাক তাদের পরে বাড়িতে প্রবেশ করলো। ওষুধের প্যাকেট জেবার হাতে তুলে দিয়ে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। তিথিয়া অভিযোগের সুরে বলল। সব দোষ তৈমুরের বইয়ের। এতকাল আমার আম্মার কিছু হয়নি, তাহলে আজ কেন হলো? ও ইচ্ছে করে আম্মাকে ফেলে দিয়েছে। আম্মা, আপনি নির্ভয়ে সত্যিটা সবার সামনে বলে দিন। বড় বোনের এসব কথায় আশ্চর্য হলো তৈমুর। প্রতিবাদ স্বরূপ কিছু বলার আগে শাহানা মেয়ের উদ্দেশ্যে শক্ত গলায় বললেন। ও আমায় ফেলতে যাবে কেন? ও তো তৈমুরের সাথে এই সকালে বাড়ি থেকে বের হলো। দুপুরে গোসল শেষে নিচে নামার সময় হঠাৎ করে আমার পায়ে মোচক এলো, মাথায়ও চক্কর দিয়ে উঠলো। ঠিক তখনই রেলিং ধরার আগে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেলাম। কিন্তু আম্মা। কিসের আবার কিন্তু? এখন কোমর ভেঙে আমি হাঁটতে পারছি না, হুইল চেয়ারে বসে আছি। সেই সবের জন্য তুই চিন্তা না করে অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে গেছিস। সর, ভালো লাগছে না, মেজাজ খারাপ হয়ে আছে। আমার ঘরে গিয়ে চল তৈমুর। মায়ের ব্যবহারে অবাক হলো তিথিয়া। সেই যে রাগ করে জয়নাবের মৃত্যুর পর সে চলে গিয়েছিল, তারপর আজই এলো বাড়িতে। 1 মাসে মায়ের এতটা রদবদল হলো, ভাবতেই অবাক লাগছে তার। তৈমুর মায়ের উদ্দেশ্য বলল। আজ থেকে আপনি নিচের ঘরে থাকবেন আম্মা। অসম্ভব, আমাকে আমার ঘরে দিয়ে আয়। দ্বিমত পোষণ করলেন তিনি। বিপরীতে তুরাক বলল। এই হুইল চেয়ারে ঠেলে আপনাকে উপরে কিভাবে নিয়ে যাব আম্মা? আপনি এবার কিন্তু বাচ্চাদের মতো করছেন। যেভাবে পারিস দিয়ে আয়, আমি কিছু জানি না। যদি উপরে দিয়েও আসে তাহলে আপনি উপর থেকে নিচে নামবেন কিভাবে? বরং নিচে থাকলে নিজের মর্জি মাফিক যখন তখন হুইল চেয়ারে করে আপনি অন্তর্মহলে চলে আসতে পারবেন। প্রয়োজন হলে দোতলা থেকে আমি ও রুথুমি নিচতলায় শিফট হয়ে যাব। উপরের ঘর থেকে আপনার সব জিনিসপত্র এনে নিচের ঘরে সাজিয়ে দেব। তবুও বায়না ধরবেন না তো আম্মা? আকুল হয়ে বলল তৈমুর। পুটুদের কথার পৃষ্ঠে ধার মেনে নিলেন শাহানা। ভেবে দেখলেন কথাগুলো সত্য। একথা শুরুতেই মেনে নিলে আজ হয়তো এই হুইল চেয়ারে বসে থাকতে হতো না ওনাকে। মুখ ভার করে বললেন। যা ইচ্ছা কর, আমি আর কিছুই বলবো না। এখন তো আর নিজের ক্ষমতায় চলাফেরা করতে পারবো না। মায়ের কণ্ঠে অভিমানের ছাপ স্পষ্ট বুঝতে পেরেও কিছু বলল না তৈমুর। এখন আবার উপর থেকে সব আসবাবপত্র নিচে এনে ঘর সাজাতে হবে, তার জন্য লোক ভাড়া করে আনতে হবে। উফ, কত ঝামেলা। ধরণীতে রাত নেমেছে। অন্দরমহলে যে যার মতো বসে নাস্তা করতে করতে কথা বলছে। শাহানাকে বিছানা ঠিক মতো বসিয়ে তুরাক তৈমুর গিয়েছে যে যার ঘরে। তিথিয়া মায়ের পাশে চায়ের কাপ হাতে বসে আছে। কেউ ট্রাক দেখিয়ে বলল। আপনি তখন আমার কথায় সায় জানালেন না কেন আম্মা? ওই মেয়ে যদি আর সংসার ফেলে বাইরে বাইরে না ঘুরে বেড়াতো তাহলে কি আপনার এই অবস্থা হতো? কষ্ট করে নিচে নামতে হতো? আবারও একই প্রসঙ্গ টেনে আনায় সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন শাহানা। কন্যাকে বোঝানোর ভঙ্গিতে বললেন। আহ, এতে ওর কি দোষ? ও যখন ছিল না তখনই আমি চলাফেরা করিনি। আসলে এটা আমার ভাগ্যেই ছিল। বাদ দে। হয়েছে, আপনি পুরোপুরি এই মেয়ের পক্ষ নিচ্ছেন আম্মা, তাই ওর কোনো দোষ দেখতে পাচ্ছেন না।
ভাইদের মতো আপনিও ভীষণ পর হয়ে যাচ্ছেন। পক্ষ নেওয়ার কি আছে, যা সত্যি তাই বলেছি। মেয়েটা সারাদিন কত খাটাখাটনি করে জানিস? আমার খেয়াল রাখে, সংসার সামলায়, অফিস যাওয়ার আগে সেই ভোরে ওঠে রান্না করে, বিকেলে গিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা বানায়, রাতের রান্না করে, তার ওপর এখন আবার সে পোয়াতি, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। সকালে খেতে বসে দেখি একটা রুটি অর্ধেক খেয়ে অফিসে চলে গিয়েছে। কাল সাথে করে টিফিন নিয়ে গিয়েছিলি, কিন্তু সেটাও অল্প খেয়ে বাকি ফেরত নিয়ে এসেছে। মালতী আমায় সব জানিয়েছে। এই সময় মেয়েদের সাথে খারাপ আচরণ করতে নেই। তুই পেটে থাকতে তোর দাদি আমায় কম অত্যাচার করেনি, কিন্তু এই জন্য তোর দাদিকে আমি ঘৃণা করতাম। তোর সময় কি হয়েছিল মনে নেই? তোর শাশুড়ি তোকে একটা ধমক দেওয়ার আমার কাছে এসে কত কেঁদেছিল, তোকে অভিশাপ পর্যন্ত দিয়েছিল। কি দরকার অন্যের মনের কষ্ট দিয়ে অভিশাপ আদায়ের? কিছুই বলিস না, মেয়েটা কিন্তু খারাপ না। তৈমুরের বউ প্রেগনেন্ট? কই, জানালেন না তো? কিভাবে জানবো? সেই যে তুই রাগ করে ফিরে গেলি, তারপর তো আর এলি না, আর ফোনও 2-3 মিনিটের বেশি আমার সাথে কথা বলিস না। প্রত্যুত্তর করল না তিথিয়া। ফ্রেশ হয়ে মায়ের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো তৈমুর। অনুমতি চাইল। আসবো আম্মা? শাহানা অনুমতি দিলেন। হ্যাঁ, আয়। তৈমুর ভেতরে প্রবেশ করলো। তার পিছু পিছু প্রবেশ করলো তুরাগও। চেয়ার টেনে বসলো তুরাগ, আর তৈমুর রইল দাঁড়িয়ে। মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জেনে বড় বোনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। ওর এই মেলে কি বাড়িতে একা না দুলাভাইয়ের সঙ্গে আছে? তৈমুরের প্রশ্নের প্রত্যুত্তর করলো তিথিয়া। তোর দুলাভাই খুব ব্যস্ত। 3 দিন আগে শহরের বাইরে থেকে কাজ সেরে বাড়ি ফিরল, অথচ আজ সকালে আবার কোথায় যেন চলে গেল। বলল জরুরি কাজ আছে, ফিরতে 2-3 দিন লাগবে। আর ওরে মিলি বাড়িতে একাই। ওরা দুবোন একসঙ্গে থাকলে আর কাউকে ওদের লাগবে না। কথাটি শেষ হতে না হতেই তুরাগ বলে উঠল। আমি বুঝি না দুলাভাই, 2 দিন পর পর কিসের এত ব্যবসার কাজে শহরের বাইরে যায়? ওই তো রেস্তোরাঁর ব্যবসা তার। সব কয়টা রেস্তোরাঁ ক্যাফে তো ঢাকার ভিতরেই, তাহলে শহরের বাইরে যেতে হবে কেন? কয়েকদিন আগে খিলগাঁওয়ের এক কলেজের সামনে দেখে এলাম, সম্ভবত কারোর জন্য অপেক্ষা করছিলেন। তুরাগের কথায় হকচকিয়ে গেল তিথিয়া। চঞ্চল কণ্ঠে শোধালো। কলেজের সামনে? কি বলছিস? কবে দেখেছিস? আমায় তো সব বলি, কিন্তু এ বিষয়ে তো কিছু বললো না। দেখেছি 5-6 দিন আগে। আমি ছিলাম রাস্তার এপারে গাড়িতে, আর দুলাভাই ছিলেন রাস্তার ওপারে দাঁড়ানো। তাছাড়া এর আগেও অবশ্য অনেকবার ওই এলাকায় দেখেছি ওনাকে। একবার জিজ্ঞাসা করা বলেছিলেন ওখানে নাকি কোনো এক বন্ধুর বাড়ি। নড়ে চড়ে উঠল তিথিয়া। হঠাৎ করে তার সন্দেহ তীব্র থেকে তীব্রতর হলো। 5-6 দিন আগে শামীম শহরের বাইরে ছিল, তাহলেও কিভাবে খিলগাঁও আসতে পারে? ছটফটানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তার। খারাপ চিন্তা জেগে বসছে মস্তিষ্কে। তৈমুর প্রসঙ্গ বদলে শোধালো। আজ তো তুমি থাকছো এখানে, তাই না? তাহলে বরং আমার সাথে রাতটা থেকে যাও, তখন কি প্রয়োজন হয়। সকল ভাবনা একপাশে রেখে কিছুক্ষণ নীরব রইল তিথিয়া। দ্বিমত পোষণ করে বলল। না, তা কি করে হয়? আমি এখন বাড়ি ফিরবো। এই রাতে? হ্যাঁ, মাত্র 8:30 বাজে। এখন বের হলে 9টা 9:30টার মধ্যে পৌঁছে যাব। শাহানা মন খারাপ করে বলল। তুই চলে গেলে কি করে হবে? আজ আমার কাছে থেকে যা তিথি, এমনিতেই তো আমি বিছানা থেকে উঠতে পারছি না। কিভাবে সারা রাত থাকবো? কাল সকালে না হয় তৈমুর গিয়ে ওরি আর মিলিকে এই বাড়িতে নিয়ে আসবে। নতুন বাহানা দিল তিথিয়া। না আম্মা, সেটা সম্ভব না। বাড়িতে ফিরতেই হবে। তাছাড়া আপনার দুটো ছেলের বউ থাকতে চিন্তা কিসের? ওরাই সেবা করবে। মেয়ে যা করতে পারে ছেলের বউরা কি আর তা পারে নাকি? ওরা আমার সাথে রাত থাকতে পারে, বাথরুমে গিয়ে যেতে পারে। ভেতরে ভেতরে চরম বিরক্ত হলো তিথিয়া। এখন বসে বসে মায়ের সেবা করা কি তার পক্ষে সম্ভব, নাকি এত বড় মহিলার সাথে বাথরুমে গিয়ে বসে থাকা সম্ভব? কিন্তু বাহ্যিকভাবে সেই বিরক্তি প্রকাশ করতে পারল না সে। মেয়ের কথায় অবাক হলেন শাহানা। যে মেয়ে ওনাকে ছাড়া থাকতে পারতো না, নিঃসংসার ফেলে দিনের পর দিন এ বাড়িতে পড়ে থাকতো, সেই কিনা মায়ের এমন দুঃসময় তারা দেখাচ্ছে, এও বিশ্বাসযোগ্য? অগ্রহায়ণের শেষার্ধ চলছে। ভোর কিংবা সন্ধ্যা হলেই চারিদিকে এখন কুয়াশার দখলে, আর শেষ রাতে চলে শীতের তাণ্ডব। বিকেলে কলেজ থেকে ফিরে আয়নার সামনে দাঁড়াতেই উৎমি খেয়াল করলো তার পেটের উচ্চতা যেন কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তা নিয়েই ভেতরে ভেতরে তার উত্তেজনা শেষ নেই। বাইরে মাগরিবের আজান হয়েছে বেশ কিছুক্ষণ আগে। হুইল চেয়ারে করে মালতী ফুফুর সাহায্যে অজু করে এসে বিছানায় বসে নামাজটা সেরে নিলেন শাহানা। এখন তিনি গভীর ধ্যানে তসবিহ জপছেন। উৎমি আচারের বয়াম হাতে শাশুড়ি ঘরে প্রবেশ করলো। গত এক সপ্তাহ ধরে শাশুড়ির যাবতীয় সেবা শুশ্রূষা তারই করতে হচ্ছে। তিথিয়া তো সেদিন রাতেই ফিরে গেল বাসায়, আর জেবা তুরাগরা ছেলে নিয়ে চলে গেল ঠিক তার পরের দিন সকালে। যে যার মতো দায়িত্ব এড়িয়ে গেলে উৎমি তো আর তা পারে না। তার উপর তৈমুরের আবদার, তার মাকে সে আর তার স্ত্রী মিলেই দেখবে। তাই কদিন এ ঘরে যাওয়া আসা করায় ভেতরে প্রবেশের আর অনুমতি নিতে হয় না তার। চামচ দিয়ে বয়াম থেকে আচার বের করে খেতে খেতে বিছানায় এসে বসল উৎমি। কয়েকদিন আগে স্ত্রীর জন্য এসব কিনে এনে ফ্রিজ ভর্তি করেছে তৈমুর। পুত্রবধূর উপস্থিতিতে চোখ মেলে তাকালেন শাহানা। হাতে তসবিহ পাক শেষ করে সাইড টেবিলে রেখে দিলেন তা। তার কার্যকলাপ দেখে বললেন, এই সময়ে আচার খাচ্ছ কেন? মালতি কোথায়? ওকে না বলে দিয়েছি সিদ্ধ ডিম করে দিতে? আমি করতে নিষেধ করেছি। কেন? শুনেছি খাওয়া দাওয়ায় তুমি অনিয়ম করছো। সারাদিন এমন ছোটাছুটির পরেও ঠিকমতো না খেলে বাচ্চার বিভিন্ন রোগ জন্মায়। প্রত্যুত্তর করল না উৎমি। প্রেগন্যান্সির সংবাদ পাওয়ার পর থেকে শাশুড়ির আচরণটা তার প্রতি বেশ উন্নত হয়েছে। ইদানিং তার খুব খেয়াল রাখেন ভদ্রমহিলা। বাড়ির বাইরে থাকাকালীন সারাক্ষণ চিন্তায় থাকেন। তা অবশ্য উৎমির কাছে খুব ভালোই লাগে। কেউ তাকে নিয়ে ভাবলে, তার যত্ন নিলে প্রশান্তি অনুভব করে উৎমি। বেঁচে থাকার ইচ্ছে বেড়ে যায়। মাঝে মধ্যে নিজেকে ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ মনে হয়। শেষমেশ তৈমুরের কথাই তবে সত্য হলো। একটা বাচ্চা এলে বদলে যাবে শাহানার আচরণ। পুত্রবধূর নিরুত্তর ভাব দেখে দীর্ঘশ্বাস ফেললেন শাহানা। বললেন, আমাদের সময় খিদে পেলেও শাশুড়িরা আমাদের খেতে দেয়নি। দিন রাত বাড়ির সকল কাজকর্ম করার পর হাড়ির তলায় গিয়ে পেতাম এক মুঠো ভাত, তরকারি, ঝোল। কিন্তু তোমরা তো খুব সুখে আছো, হাড়ির কড়াই ভর্তি খাবার সামনে পাচ্ছ, তাই খাওয়ার প্রতি এত অবহেলা। হাত থেমে গেল উৎমির। সরু দৃষ্টিতে শাশুড়ির পানে তাকালো। বিছানায় পা তুলে আরাম করে বসে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল, বলেন কি, ঠিক মতো খেতে দেয়নি? গর্ভে বাচ্চা থাকাকালীনও না? না, এ কেমন জালিম মহিলা! সবার আগে বাড়ির পুরুষরা খেতেন, তারপর খেতেন গুরুজন মহিলা। এদিকে আমরা আরো বড় ভাবি খেতাম সবার শেষে। যদিও ভাইজান সবার অগোচরে বড় ভাবির জন্য আলাদা করে বিস্কুট, চানাচুর, মুড়ি এনে রেখে দিতেন ঘরে। উনি আবার খিদে সহ্য করতে পারতেন না। আর আপনার স্বামী, মানে আমার শ্বশুর মশাই, উনি আনতেন না? না, তিনি তো শহরে থাকতেন আর আমি থাকতাম গ্রামে শ্বশুর শাশুড়ি, ভাসুর, যা, দেবর ভরা পরিবারে। উনি মাসে একবার আসতেন, দুদিন থেকে আবার চলে যেতেন। তারপর তিথি যখন বয়স 6, এই বাড়িতে বানানো শেষে একসাথে থাকা শুরু করে। কখনো জানাননি? কাকে জানাবো? ওদের বাবা তো সবই জানতেন। তাও এর সমাধান করেননি? একবার আম্মাকে বুঝাতে গিয়ে, কিন্তু তার বিনিময়ে আমার শাশুড়ি ছেলেকে যা তা বলেছিলেন, সাথে আমার গায়েও হাত তুলেছিলেন। এরপর আর কখনো কিছুই বলেনি, আমি নিষেধ করে দিয়েছি। চোখের সামনে স্ত্রীকে ওনার মা অযথা মারলো, আর উনি কিছু বলেননি? এ কেমন স্বামী! এ তোমার স্বামীর মতো অত বুদ্ধিমান ছিল না যে কিভাবে মা আর বউকে আলাদাভাবে সামলাতে হয় তা জানবে। সারাদিন তো শুধু টাকা রোজগার দিতেই মগ্ন থাকতেন। আর শেষ বয়সে এসে তো পেরেছিলেন আদর্শ বাবা। আমার শ্বশুরের ছেলে, ভাই, বাবা হিসাবে খুব ভালো মানুষ হলেও কখনো আদর্শ স্বামী হতে পারেনি। তবু ওনার প্রতি আমার কোনো অভিযোগ ছিল না। রাগ হয়নি কখনো? না, একটুও না? নিঃশব্দে হাসলেন শাহানা। ঘোলাটে হয়ে উঠল ওনার আখি পল্লব। তা দৃষ্টি এড়ালো না উৎমির। খুব মায়া হলো শাশুড়ির জন্য। আহারে, ভদ্রমহিলার যৌবন কত কষ্টেই না কেটেছে, যা খুব সহজেই অনুভব করতে পারে উৎমি। নারী তার জীবনে সব সহ্য করতে পারলেও স্বামীর অবহেলা, দায়িত্ব, জ্ঞানহীনতা আর খাবারের খোঁটা কখনোই সহ্য করতে পারে না। গুমট পরিবেশ স্বাভাবিক করতে মুক্তার ভার করল উৎমি। বলল, আজ রাতে আর ওসব ভাত তরকারি খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। কড়া কণ্ঠে কথাটা বললেন শাহানা। বিরিয়ানি খাবেন? অনেক দিন খাই না। কে রান্না করবে? দোকানদার। হ্যাঁ। আপনার ছেলেকে কল দিই, ফেরার পথে না হয় নিয়ে আসবে। বলেই চমৎকার হাসল সে।
নিষেধ করতে গিয়েও নিষেধ করলেন না শাহানা। উৎমি জিজ্ঞেস করল, গরু নাকি খাসিরটা খাবেন? তোমার যেটা ইচ্ছা, তবে সাথে একটা শরবত দাও না। কি শরবত যেন, নামটা তো মনে পড়ছে না। তৈমুর আমার ডাক্তার দেখাতে নিয়ে গেলে মাঝে মধ্যে হোটেলে গিয়ে খাওয়াতো। এত স্বাদ না, বাদামের শরবত নাকি বোরহানি? কি জানি, তবে খেতে অনেক মিষ্টি, রং কিছুটা হলুদ। তাহলে বাদামের শরবত। আপনি বরং বসুন, আমার মোবাইলটা ঘরে রেখে এসেছি। আচারের ব্যায়ামটা শাশুড়ির হাতে ধরিয়ে দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো উৎমি। তৎক্ষণাৎ পেছন থেকে বলে উঠলেন শাহানা, আমাদের শ্বশুর, আমার শাশুড়ি যাই করুক না কেন, আমরা কিন্তু ঠিক ওনার 3 বেলা আম্মা আম্মা বলে পিছু ঘুরে ওনাকে যথেষ্ট সম্মান করেছি। আম্মা ছাড়া কথাই বলিনি। এই যে জোহানের মা, ওর মুখেও আম্মা ছাড়া কোনো কথা নেই। কিন্তু তোমাদের মতো তো বেশি শিক্ষিত মানুষদের তো আবার স্বামীর মাকে মা ডাকতে গিয়ে গায়ে বিধে। নাইলে বিয়ের এতদিনেও তোমার মুখে মা আম্মার ডাক কোনোদিনও শুনলাম না। প্রতিমধ্যে থেমে দাঁড়ালো উৎমি। কথাটা শুনে ভরকে গিয়ে পিছু ফিরে তাকালো শাহানা। শাহানার দৃষ্টি তখন নিজের পায়ের দিকে। শাড়ির উপর দিয়ে হাত বুলাচ্ছেন আঘাতপ্রাপ্ত স্থানে। ভদ্রমহিলার কথা ভুল নাই। বিয়ের পর আগ বাড়িয়েই বা সদিচ্ছায় শাশুড়ির সাথে তেমন একটা কথা বলেনি উৎমি। বিয়ের প্রথম দিন বাড়িতে পা রেখে লোকমুখে নানান কথা শুনে শাশুড়িকে নিয়ে মনের ভেতরে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছিল তার। আর সেই বিরূপ ধারণা সে হাতে নাতে প্রমাণও পেয়েছিল বিয়ের 3য় দিন সকালে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে। এরপর রোজ রোজ, বিশেষ করে বাপের বাড়ি যাওয়ার পর মিথ্যে অসুস্থতার নাটক সাজিয়ে ছেলেকে বাড়িতে আনা থেকে শুরু করে আরও কত কি, উৎমি নীরবে প্রস্থান করলো। নিচতলা থেকে ধীর পায়ে চলে এলো 2য় তলায়। মায়ের জন্য তৈমুর নিচতলায় চলে আসতে চাইলো, শাহানা নিজেই নিষেধ করে দিয়েছেন তাকে। আলাদা ডেকে হয়তো কিছু বলেছেন। উৎমি সেসব বিষয় সঠিক জানে না। মা ছেলের মধ্যে যা ইচ্ছে কথা হোক, এতে তার কি। তৈমুর সবার আগে শাহানার ছেলে, সে অনুযায়ী ছেলের প্রতি মায়ের অধিকারই তো বেশি। উৎমি সেসব খুব ভালো করেই বোঝে। তার চিন্তাধারা বরাবরই পজিটিভ দিক বহন করে। কিন্তু কেউ তার সাথে খারাপ আচরণ করলে কিংবা প্রথমেই কারো সম্বন্ধে বিরূপ ধারণা সৃষ্টি হলে তাকে আর চাইলেও মনে জায়গা দিতে পারে না উৎমি। শাহানাকেও পারেনি। ওনাকে মায়ের মতো অত্যধিক গুরুত্বপূর্ণ নামে সম্বোধন করতে তার বিবেকে বাধে। কিন্তু হঠাৎ করে উৎমির সমীকরণে মিলল না। ঘরে এসে বিছানায় বসলো সে। শাহানার বলা কথা ফেলে দেওয়ার মতো নয়। সত্যি তো, বিয়ের পর সে কখনো শাহানাকে সম্বোধন করে ডাকেনি। কেন ডাকেনি? ওনার এতদিনের এই খারাপ আচরণের কারণে? তাহলে কেয়া বেগম, অর্থাৎ তার নিজের মতো এর চেয়েও বেশি অপরাধী। কারণ তিনি নিজ কন্যা শৈশব কৈশোর থেকে শুরু করে যৌবনে পদার্পণ করার সময়টা কত অবলীলায় নষ্ট করেছেন। একাকিত্বে ঠেলে দিয়েছেন মেয়েকে। তারপরে উষার মৃত্যু কষ্ট ভোলাতে মাকে সে ক্ষমা করে দিল। তাহলে শাহানাকে কেন নয়? উৎমির সাথে কি তিনি বেশি অন্যায় করেছেন? কই না তো। মন থেকে না হোক, অন্তত স্বামীর জন্য তো ওনাকে সম্মান করাই যায়। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নিল উৎমি। স্বামীর নাম্বারে কল দিয়ে মোবাইল কানে ধরে বসে রইল। আজ আর কল রিসিভ করতে বিলম্ব করলো না তৈমুর। কোমল স্বরে শুধালো, বলুন কি চাই? মুস্কি হাসলো উৎমি, শুধালো, জানলেন কিভাবে? এই সময়ে এমনি এমনি ফোন দেওয়ার মানুষ আপনি নন, তাই। কোথায় আপনি? একটা পার্কে। কি করেন ওখানে? আপনার ভবিষ্যৎ সতীন নিয়ে বাদাম খাই। ঘাট থেকে মুন্ডু আলাদা করে দিব, বদমাইশ পুরুষ। ফোনের অপর পাশে বসে মুস্কি হাসলো তৈমুর। টেবিলের উপরে রাখা ফাইলগুলো বাম হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে চাপা স্বরে বলল, আমার বাচ্চা তো এতিম হয়ে যাবে। হলে হোক, আমি ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকানোর আগে আপনার চোখ যেন নষ্ট হয়ে যায়। আচ্ছা শুনুন, বলুন ম্যাডাম। মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছে। বিফ বিরিয়ানি উইথ চিকেন চাপ অ্যান্ড সাথে আমার শাশুড়ি মায়ের জন্য বাদামের শরবত নিয়ে আসবেন। এগুলো কেমন? শাশুড়ি আমার নাম করে নিজের জন্য চাইছেন? বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের 3 জনেরই খুব খেতে ইচ্ছে করছে। 3 জন? কে কে? আমি, শাশুড়ি আম্মা আর তৈমুরের বাচ্চা। কৌশলে নিজের মুখ চেপে ধরল তৈমুর। এবার আর কিছুতেই সে নিজের হাসি আটকে রাখতে পারছে না। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে সামলে বলল, আমার বাচ্চাটাকে ছাড়লেন না তুমি? শুধু বাচ্চা কেন, বাচ্চা বাপকেও ছাড়ছি না। বিরিয়ানি ছাড়া বাড়িতে ফেরা আপনার জন্য নিষিদ্ধ। আচ্ছা নিয়ে আসবো। আর কিছু? আজকের জন্য এনাফ। এখন রাখি। মন দিয়ে দ্রুত কাজ শেষ করুন। পরনারীর থেকে 10 হাত দূরে থাকবেন। বলেই কল কেটে দিল উৎমি। তৈমুর কান থেকে ফোন নামিয়ে রেখে দিল।
টেবিলের উপর। প্রেগনেন্সির পর থেকে শান্তশিষ্ট মেয়েটা বড়ই চঞ্চল হয়ে উঠেছে, যার সবকিছুই তৈমুর পর্যন্ত সীমাবদ্ধ। আকাশে মেঘের ঘনঘটা, ভাই পেয়ে তনির দুষ্টমি বেশ কমে এসেছে। সারাক্ষণ আইসক্রিমকে নিয়ে বসে থাকে তার শিওরে। আইসক্রিম এখন আর ছোট্ট ছানাটি নেই, বড় হয়েছে কিছুটা। এইটুকু বিড়ালও যেন কি সুন্দর সবকিছু বুঝে যায়। তাই তো তনির মতো সেও বসে থাকে রিক্তর আশেপাশে, কিন্তু ভুলেও কাছে গিয়ে স্পর্শ পর্যন্ত করে না। মেয়ের এমন শান্তশিষ্ট স্বভাবের সাথে পরিচিত হয়ে বাড়ির সকলেই ভীষণ অবাক। রিনিতা খাবার নিয়ে ঘরে এলো। ভাত মেখিয়ে এক লোকমা মেয়ের মুখের সামনে ধরে বলল, দেখি হাঁ করো, ভালো মেয়ের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ওপর নিচ মাথা নাড়িয়ে খাবার মুখে তুলে নিল তনি। ললাটে ভাঁজ পড়ল রিনিতার। সারাদিন যে মেয়ের পেছনে খাবার নিয়ে দৌড়াতে হয়, সে এমন সোনামুখ করে খেয়ে নিচ্ছে। মুখের খাবার শেষ করে তনি প্রশ্ন ছুড়ল, ভাই কবে দৌড়াতে পারবে আম্মু? এই তো আর 1 বছর পর। 1 বছর কবে শেষ হবে? 365 দিন পর। এতগুলো দিন? সোনা, কথা বলো না, গলায় খাবার আটকে যাবে। মালতী ফুফু খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। এতক্ষণে হয়তো ঘুমের রাজ্যে পাড়িও জমিয়েছেন। উনি ভীষণ ঘুম কাতুরে মানুষ, বালিশে মাথা রাখলেই ঘুমিয়ে পড়েন। তৈমুর আজ সঠিক সময়ে বাড়ি ফিরে এলো। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিল উৎমি। তৈমুর চমকালো, হাতের ব্যাগগুলো স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে দরজা আটকালো, শুধালো, আজ এত দ্রুত দরজা খুলে দিল তুমি? ব্যাপার কি? আমার জন্য অপেক্ষা বসেছিল নাকি? মোটেও না, আমি তো নিচেই ছিলাম, শাশুড়ি আমার ঘরে। আচ্ছা। দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে আসুন, একসঙ্গে খাবো। বলেই রন্ধনশালায় ছুটল উৎমি। তৈমুর পেছন থেকে সাবধান করে বলল, লাফালাফি করতে নিষেধ করেছি না? আস্তে চলুন, নলে পড়ে যাবেন। কিন্তু উৎমি সেসবে পাত্তা না দিয়ে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল। তৈমুর চলে গেল উপরে। আগে নিজের পোশাক বদলাবে, তারপর যাবে মায়ের কাছে। তৈমুরের আনা খাবারগুলো বেড়ে ফেলল উৎমি। শাশুড়ির জন্য বাড়া খাবারগুলো একটা ট্রেতে সাজিয়ে ডাইনিং থেকে সোজা অন্দরমহল পেরিয়ে চলে এলো ঘরে। শাহানা অর্ধশোয়া। এই অল্প কয়েকদিনেই তিনি নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছেন। এভাবে সারাক্ষণ বিছানায় শুয়ে বসে থাকতে কারো ভালো লাগে? শেষ বয়সে এসে এত ঝামেলা। উৎমি বিছানায় এসে ট্রে রাখলো, পানির বড় মগ সামনে ধরে বলল, হাত ধুয়ে নিন আম্মা। কি হলো, হাত ধুয়ে নিন। আপনার ছেলে ফিরেছে, ঘরে গিয়েছে ফ্রেশ হতে, তাড়াতাড়ি খেতে হবে তো, নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। শেষ সম্বোধনে চমকালেন শাহানা। মুখভঙ্গি বদলালো। ফেল ফেল নয়নে পুত্রবধূর পানে তাকাতে মুস্কি হাসল উৎমি। তাড়া দিয়ে বলল, নীরবে হাত ধুয়ে নিলেন শাহানা। এত সহজে যে এই ঘাটতারা মেয়ে ওনাকে আম্মা বলে ডাকবেন, কখনোই তা ভাবতে পারেনি শাহানা। ভেতরে হঠাৎ করে বেশ প্রশান্তি অনুভব করলেন তিনি। মুখশ্রীতে ফুটে উঠল তৃপ্তির ছাপ। উৎমি সেসব খেয়াল করলো কিনা বোঝা যাচ্ছে না। ট্রের মধ্যে একটি প্লেটে বিরিয়ানি, যার উপরে কিলিবিলি করছে ছোট ছোট গোস্তের টুকরো। পাশেই আবার একটি কাবাব, আর একটি পিরিচে লাল লাল চিকেন চপ, আর এক গ্লাসে বাদামের শরবত। শাহানা সর্বপ্রথম বাদামের শরবতে চুমুক দিলেন, বললেন, যাও গিয়ে তৈমুকে নিয়ে তুমিও খেয়ে নাও, রাত কম হয়নি। আচ্ছা, আমি নিচেই আছি, কিছু প্রয়োজন হলে ডাক দিবেন। প্রস্থান করল উৎমি। সিঁড়ি দিয়ে নেমে এদিকেই আসছিল তৈমুর। প্রতিমধ্যে স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। উৎমি তাকে আটকে দিয়ে বলল, আম্মা খাচ্ছেন, আপনিও খেতে চলুন, খাওয়া শেষে না হয় দেখা করে আসবেন। প্রত্যুত্তর করল না তৈমুর, শুধু পথ তার বদলে গেল। টেবিলে এসে বসতেই উৎমি পুনরায় বলল, 1 প্যাকেট কম কেন, খাবেন না আপনি? না, ভাত বাড়ুন। বাধ্য মেয়ের মতো তার জন্য ভাতই বাড়ল উৎমি। সম্মুখে সবকিছু সাজিয়ে দিয়ে আফসোস করে বলল, হায় রে তৈমুর সাহেব, ভালো খাবার চিনলেন না। তার মুখভঙ্গি দেখে হাসল তৈমুর। ফিসফিস করে বলল, না চিনলে আপনাকে আনলাম কিভাবে? খাবারের কথা বলেছি, বউয়ের কথা নয়। বউ খাবার হচ্ছে কম কিসে? আচ্ছা, রেখে রেখে রোজই খাচ্ছে। কথাটা টেনে বলল তৈমুর। থতমতো খেয়ে গেল উৎমি। লাজুক দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। তৈমুরের অধরে হাসি বিদ্যমান। আমতা আমতা করে বলল, ছেলেটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে, মুখে কিছু আটকায় না। বউয়ের সামনে সব নষ্ট হবে, সুশীল অশ্লীল কথা জায়েজ। এই মুহূর্তে আপনি ইগনোর। বিপরীতে হাসি চড়া হলো তৈমুরের। খাওয়া শেষে স্ত্রীর হাতে হাতে সব গোছাতে সাহায্য করে তারপর চলে এলো মায়ের ঘরে। শাহানার খাওয়া তখন শেষ হয়েছে। উৎমি এটে প্লেটগুলো নিয়ে চলে এলো। সব ধুয়ে রেখে ক্ষান্ত হয়ে চলে গেল নিজ কক্ষে। মধ্যরাত। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আকাশ চিরে বেরিয়ে আসছে মেঘের গর্জন। শরীরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে তৈমুর। তার দুহাতের আলিঙ্গনে উৎমিও ঘুমে কুপকাত।
কিন্তু তাদের এই প্রশান্তির ঘুম সহ্য হলো না কারো। শব্দ করে বেজে উঠল তৈমুরের মোবাইল। ঘুম হালকা হলো তৈমুরের। মুখশ্রীতে এক ঝাঁক বিরক্তি নিয়ে কল রিসিভ করে কানে ধরল, শুধালো। কে? অপর পাশ থেকে ভেসে এলো ক্রন্দনত অতি পরিচিত নারী কণ্ঠস্বর। তৈমু, কোথায় তুই? আমার যে সব শেষ হয়ে গেল রে, সব শেষ। তুই এখানে আয় একবার ভাই, নইলে আমি যে মরে যাব। নিস্তব্ধ রাত। শহরের মানুষজন তখন ঘুমে কাতর। খোলা আকাশের নিচে কুয়াশায় মোড়ানো রাস্তায় খানিক বাদে বাদে বাঁশি বাজিয়ে টহল দিচ্ছে পাহারাদারের দল। বড় বোনের দেওয়া ঠিকানা অনুযায়ী খিলগাঁওয়ের একটি অপরিচিত দালানের সামনে সে দাঁড়িয়ে আছে তৈমুর। ফোন কল পেয়ে তখনই সে বিছানা ছেড়ে উঠে কোনো মতে তৈরি হয়ে মোবাইল আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বিশাল স্টিলের গেটটিতে হাত দিয়ে সজোরে আঘাত করল তৈমুর। তৎক্ষণাৎ ভেতর থেকে ভেসে এলো দাঁড়ান ভদ্রলোকের কর্কশ্বরের প্রশ্ন। কে রে? কে বাইরে? কাকে যাই? এখানে স্বামী সরকার থাকেন? গেটের ছোট দরজাটি খুলে দিলেন দাঁড়ান, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন। আপনি ওনার কি হন? উনি আমার দুলাভাই। উনি ঠিক কতজনের দুলাভাই লাগে বলুন তো? কিছুক্ষণ আগে একজনে সে কথাটাই আমায় বলল। কিছুক্ষণ আগে? হ্যাঁ, ওই তো ভেতরে গাড়ি। ইশারায় দেখানো গাড়িটির দিকে তাকালো তৈমুর। চিনতে তেমন অসুবিধা হলো না তার। এটা তো তুরাগের গাড়ি। ভুরুকুচকে বলল। আমার বড় ভাইয়ের গাড়ি। ও আচ্ছা, ভেতরে যান। ওনার ফ্ল্যাট নাম্বারটা যদি বলতেন। শালা হন অথচ ফ্ল্যাটের নাম্বার জানেন না? না, কারণ এটা ওনার দ্বিতীয় ফ্ল্যাট। দারোয়ান আর কথা বাড়ালেন না, ফ্ল্যাট নাম্বার বলে দিয়ে দেখিয়ে দিলেন। তৈমুর সর্বপ্রথম গিয়ে গাড়ি পার্কিং করলো, তারপর চলে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। মধ্যরাতে ভেতরে আলো চলছে তর্ক বিতর্ক। আশেপাশের লোকজন ঘুম ভাত দিয়ে উকিঝুঁকি মেরে সেসবেই মনোযোগ সহকারে দেখছে। তৈমুর সেখানে থামলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মাথায় অজস্র প্রশ্ন নিয়ে উপস্থিত লোকজন উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। এটা কি স্বামী সরকারের ফ্ল্যাট? ব্যস্ত কণ্ঠে উত্তর হলো, হ্যাঁ হ্যাঁ এটাই। ভিতরে কারো কিছু হয়েছে? সবাই এইভাবে ভিড় জমিয়েছে কেন? মাঝখান থেকে এক তাগড়া যুবক উৎসুক কণ্ঠে বলে উঠল। দুই বউ নিয়ে শালা কট খেয়েছে। এদিকে প্রথম বউ রেখে এখানে এসে গোপনে আরেকটা সংসার পেতেছিল, কিন্তু আজ কোত্থেকে যেন প্রথম বউ চলে এসে হাতে নাতে ধরে ফেলেছে। তার কথা শেষ হতে মধ্যবয়সী এক ভদ্রলোক ভীষণ আফসোস করে বললেন। শামীম ভাইয়ের সাথে আমার অনেক বছরের পরিচয়। ওনাকে অতিশয় ভদ্রলোক, ব্যবসায়ী গোছের মানুষ বলেই জানতাম, কিন্তু উনি যে শেষমেশ এমন একটা ঘটনা ঘটাবেন ভাবতেও অবাক লাগছে। সব গুলিয়ে গেল তৈমুরের। এসব কি বলছে এরা? মনের প্রশ্ন মনে নিয়ে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে তিথিয়া। পরনের উন্না, মুখে গুজে নিঃশব্দে চোখের পানি ফেলছে। তার পাশে তোরাক দাঁড়িয়ে রাগে ফুঁসছে। সুযোগ পেলেই যেন ঝাঁপিয়ে পড়বে হাতের আঁচলে মুখ ঢেকে অদূরে বসে থাকা শামীমের ওপর। ড্রয়িং রুমের অপোজিটে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন অর্ধবয়স্ক ভদ্র মহিলা এবং ওনার পাশেই অল্পবয়সী যুবতী এক মেয়ে। বাকি দুটো ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে দুজন ছেলে, যারা বয়সে অবশ্য তৈমুরের চেয়েও বেশ কয়েক বছরের ছোট হবে হয়তো। সবাইকে আগ্রহ ভরা দৃষ্টিতে লক্ষ্য করে এবার বড় বোনের পানে তাকালো তৈমুর। অপ্রস্তুত সরে ডাকলো, বুবু। তার ডাকে সকলের দৃষ্টি গিয়ে স্থির হলো সদর দরজার দিকে। মুখশ্রীতে আতঙ্কে ছড়িয়ে পড়ল শামীমের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকালো সে। ছোট ভাইকে দেখতেই দৌড়ে এলো তিথিয়া। জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। ক্রন্দনত স্বরে বলল, তুই এসেছিস তৈমু? দেখ তোর দুলাভাই কি করেছে, আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে। বাকি কথা আর বলতে পারল না তিথিয়া। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেল শব্দ। বোনকে পূর্বের স্থানে ধরে নিয়ে বসালো তৈমুর। এবার প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চাইল সে বড় ভাইয়ের পানে। তোরাক চোয়াল শক্ত করে বলল, এই হারামজাদা আমাদের বুবুকে ঠকিয়ে এখানে সংসার পেতেছে। ব্যবসার নাম করে দ্বিতীয় বউয়ের সাথে এসে সময় কাটাতো। এই দেখো, এই চরিত্রহীন মহিলার সাথে এতদিন এসব অকর্ম করে এই তিনটা জন্ম দিয়েছে, আবার মেয়েকে বিয়েও দিয়েছে। একে তো আমার নিজ হাতে এখানেই মেরে ফেলতে ইচ্ছে করছে। সারা মুখশ্রী বিস্ময়ে ছেয়ে গেল তৈমুরের। তোরাকের কথা শেষ হতেই এক কিশোর রাগত স্বরে বলে উঠল, মুখ সামলে কথা বলুন। আমাদের বাসায় দাঁড়িয়ে আমাদের মায়ের চরিত্র নিয়ে নোংরা কথা। সারা জীবন বাবা মা, বড় বোন আর দুলাভাইকে সম্মান করে আসা সেই ভদ্র স্বভাবের তুরাগ আজ আর শান্তটি নেই। রাগে তার শরীর কাঁপছে। মানুষ খুন করার মতো রাগ। মুখ দিয়ে বিশ্রী এক গালি বের করে বলল, তোদের বাড়ি ফকিন্নির বাচ্চা, তোদের বাড়ি কিভাবে হলো এটা? তোর বাপের সম্পর্কে জানিস কিছু? কিশোর ছেলেটি তেড়ে আসা ধরল, কিন্তু তাকে আটকে দিল আরেকটি যুবক। চিবিয়ে চিবিয়ে বলল, ঝামেলা করিস না আরিফ, দাঁড়া এখানে।
কিন্তু ও যে আমাদের বাবা মাকে নিয়ে নোংরা কথা বলেছে তা শুনোনি? তৈমুর বুঝল এরা দুজন ভাই। ভালোভাবে লক্ষ্য করে দেখল রাগী ছেলেটার চেহারার সাথে শামীমের চেহারার বেশ মিল আছে। তবে তৈমুর রাগারাগি করল না, বড় বোনের পাশে বসলো, কোমল স্বরে বলল, আমি কিছু বুঝতে পারছি না বুবু, কান্না থামাও, শুরু থেকে সবকিছু বলো আমায়। নাক টানল তিথিয়া। কয়েক মিনিট সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে শুরু থেকে বলা শুরু করলো। বিয়ের পর থেকে গতকাল পর্যন্ত অন্ধের মতো তো দুলাভাইকে আমি বিশ্বাস করে এসেছি, অথচ আমার বিশ্বাসে এমন প্রতিদান দিল। রেস্তোরাঁ ব্যবসা করেও 2 দিন পর পর ব্যবসায়িক কাজের নাম করে শহরের বাইরে এসে থাকতো, তবুও তাকে কখনো কোনো প্রশ্ন করিনি আমি, কখনো তার কোনো কাজে হস্তক্ষেপ করিনি। অথচ সে আমায় ঠকালো, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এখানে এসে সংসার পাতলো। ওই দেখ, ওই মহিলা নাকি ওর বউ, ওই যে ওরা হচ্ছে দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ে। বাড়ি ফিরে আমি আমার মেয়েদের এখন কী জবাব দিব তৈমু? বলবো ওদের বাবা ওদের মাকে ঠকিয়েছে, ওদের ভাগ এখানে এসে অন্য কাউকে দিয়েছে? থামল সে, জোরে জোরে শ্বাস নিয়ে বলল, কদিন আগে রাস্তায় মিলির বান্ধবীর মায়ের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমায় জানালেন ওকে অন্য মহিলার সঙ্গে সোনারগাঁয়ের এক হোটেলে নাকি ওনার স্বামী দেখে এসেছে। কিন্তু সে কথা আমি বিশ্বাস করিনি, উল্টো ওর নামে ভালো ভালো কথা বলেছি। তারপর সেদিন রেস্তোরাঁয় গিয়ে জানতে পারি ব্যবসায়িক সব দিক নাকি ম্যানেজার দেখে। এমনকি ম্যানেজারই আমায় বলল, ভাবি, ভাইনা আপনাকে নিয়ে কদিন আগে ভারত গেল চিকিৎসা করাতে। কথাটা শুনে তো আমি রীতিমতো অবাক। তারপর শুনি প্রায়ই পরিবারের দোহাই দিয়ে সে চলে যায়। 2 দিন আগে সন্দেহবশত ওর মোবাইল চেক করে এই বাড়ির কেয়ারটেকারের নাম্বারটা পেয়েছি। তখনই নাম্বারটা আমার মোবাইলে সেভ করে রেখে দেই। আজ দুপুরে ফোন করে জানতে পারি তার এই সংসারের কথা। জানিস, আজ সকালে ওরে ফোন করে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি কোথায়? স্কুলে প্যারেন্টস মিটিং ডেকেছে, তোমায় সেখানে থাকতে হবে। অথচ মেয়ের কাছেও সে মিথ্যে বলল। বলতে বলতে পুনরায় কেঁদে উঠল তিথিয়া। সব কথা শুনে হতভম্ব হয়ে গেল তৈমুর। কিছুতেই যেন তার বিশ্বাস হচ্ছে না এই কথা। এতকাল ধরে এতটা নিখুঁতভাবে অভিনয় করে গেল এই ধুরন্ধর লোক, অথচ তারা কেউ বুঝতেই পারল না কিছু। ছেলে মেয়েগুলো তো ওরই মিলির চেয়ে বয়সে অনেক বড়, তাহলে কি? ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ ভাবল তৈমুর। এমন জটিল একটি বিষয় উত্তেজিত হয়ে রাগের মাথায় সমাধান করা যাবে না, এর সাথে তার 2 ভাগ্নের ভবিষ্যৎ জড়িয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে শীতল কণ্ঠে ভদ্রলোকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, বুবু যা বলেছে সব সত্যি? উনি আপনার দ্বিতীয় স্ত্রী, আর এরা দ্বিতীয় পক্ষের সন্তান? ছোট শালকের ঠান্ডা মেজাজে করা প্রশ্নের শরীর কেঁপে উঠল শামীমের। এই ছেলেকে এখন আর সে বোকাশোকার কাতরে ধরে না। তার জানা এবং অভিজ্ঞতা অনুযায়ী তৈমুর ঠান্ডা মাথার খেলোয়াড়। এখনও নিশ্চয়ই এই আচরণের পেছনে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। তাই এবার আর চুপ থাকার মতো সাহস পেল না শামীম। উপর নিচ মাথা নাড়ালো। উপস্থিত সকলে যেন আরও এক দফা অবাক হলো। তুরাক কিছু বলতে চাইল, কিন্তু পারল না। তৈমুর বাধা দিল, এই সময় কোনো ভুল কাজ করো না ভাইয়া। এহসানকে বরং খবরটা জানিয়ে রাখো, ও তো মিলিটারিতে আছে, কয়েকদিন আগে প্রমোশনও পেয়েছে। তো এই উপর মহলে তার অনেক চেনা জানাও আছে। প্রয়োজন পড়লে ছোট চাচাকেও জানাবো। শামীম সরকারকে তো জানাতে হবে যে তার প্রথম স্ত্রীর বাপ মরলেও ভাই আর চাচারা এখনও জীবিত, তাদের ক্ষমতা তো দেখাতে হবে নাকি? শান্ত হলো তুরাক। কয়েক সেকেন্ডেই বুঝে গেল ছোট ভাইয়ের এত স্বাভাবিক থাকার কারণ। ঠোঁট বাঁকিয়ে হাসল সে। মোবাইল নিয়ে দূরে সরে গেল। শামীমের কপালে ঘাম জমেছে। চোখ জোড়া কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমতা আমতা করে বলল, তৈমুর, এমনটা করো না শালা, আমার কথা শোনো। আপনার কথা শোনার জন্য তো এখানে বসে আছে। আমি কিন্তু আপনার বলা কোনো কথা ভুলিনি। কম তোর বউকে নিয়ে জ্ঞান দিলেন না, অথচ শেষমেশ নিজেই কিনা এভাবে ঠকালেন স্ত্রীর নিজের মেয়েদের। যেই পদে খেলেন সেই পদেই ফুটো করলেন। কপালের ঘাম মুছে নিল শামীম। তিথিয়ার দিকে তাকিয়ে শেষ চেষ্টা করলো, তিথি, তোমায় আমি সব বলবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। বুবু, আপনার সাথে আর কোনো কথা বলবে না শামীম সরকার, আর না আপনার কথা শুনবে। যা বলার আমরা বলবো। তা আপনার দ্বিতীয় স্ত্রী আর ছেলে মেয়েরা কি জানতো আপনার এসব অকর্মের বিষয়ে? আশেপাশে ঘাবড়ানো দৃষ্টিতে তাকালো শামীম। দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে ধমক দিয়ে বলল, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ছেলে মেয়েদের নিয়ে ঘরে যাও। স্ত্রীর ধমকে কেঁপে উঠলেন ভদ্রমহিলা। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। তৎক্ষণাৎ তৈমুর ওনাকে থামিয়ে দিল। এভাবে তো আপনি এখান থেকে যেতে পারেন না। শামীম সরকারের সাথে সাথে আপনি সমান অপরাধী। আমি জানি আপনি সব জানতেন, জেনে এই ভদ্রলোককে ফাঁসিয়েছেন। ভদ্রমহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, মন্নত সম্মতির লক্ষণ। কিন্তু এবারও সেই আরিফ নামের ছেলেটা তেতে উঠল। বলেছি না, আমার মায়ের সম্পর্কে একটা শব্দ উচ্চারিত হবে না।
ছেলেটির দিকে তাকালো তৈমুর, হাতের ইশারায় সামনে সোফা দেখিয়ে বলল। এখানে এসে বসো। দ্বিধান্বিত মনে এসে বসলো আরিফ। অপরজনকে একই ইশারা করলো তৈমুর। তার ইশারায় প্রথম ছেলেটিও ছোট ভাইয়ের পাশে এসে বসলো। তৈমুর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ইসহাক। তুমি সবার বড়? হ্যাঁ। তোমার পরে আরিফ? না, আমার পরে নাজমা। আরিফ সবার ছোট। কিসে পড়ছো? ইঞ্জিনিয়ারিং 4th সেমিস্টার। নাজমার মাস 4-এর আগে বিয়ে হয়েছে, আর আরিফ এবার 12-এ। তোমরা কি জানতে তোমাদের মা তোমাদের বাবার দ্বিতীয় স্ত্রী? ইসহাক দুদিকে না বোধক মাথা নাড়ল। তৈমুর বলল, আমরা তোমাদের কথা জানতাম না। শুধু আমরা নই, পুরো সোসাইটির কেউ তোমাদের কথা জানে না। সবাই শামীম সরকারের বউ হিসেবে শুধু তিথিয়া তৌহিকে চেনে। সবাই জানে ওনার দুজন সন্তান, ওরি আর মিলে। এখন তোমাদের এই বিষয়ে মতামত কি? ধরো আজ যদি আমার বোনের জায়গায় তোমার বোন থাকতো, আর আমাদের দুই ভাইয়ের জায়গায় তোমরা দুই ভাই, কি করতে তখন? ছেলে দুটো একে অপরের দিকে চাওয়াচাই করলো, কিন্তু দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পেল না। শামীম ওদের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলল, বলেছি না তোদের ঘরে যেতে? দেখেই বোঝা যাচ্ছে বাবা মায়ের বদ্ধ সন্তান তারা, কিন্তু আজ অবাধ্য হলো, নিশ্চুপ বসে রইল। তৈমুর শামীমকে শাসিয়ে বসল। অপরাধ করে এত বড় গলা মানায় না। আপনি দুই বিয়ে করেছেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি গোপনে কেন করেছেন? কেন এতগুলো মানুষকে দিনের পর দিন বছরের পর বছর ঠকিয়েছেন? কেন আমার বুবুর ভালোবাসা বিশ্বাস নিয়ে খেলেছেন? আমার সমস্যা ঠিক এইখানে। চাষার ছেলে ছিলেন, অল্প টাকা মাইনের চাকরি করতেন, কোর্টে উকিলে পেছনে পেছনে ঘুরে সামান্য টাকা রোজগার করতেন। আপনার আচরণে মুগ্ধ হয়ে আমার বাবা ওনার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিলেন। অথচ চাইলে তিনি এর চেয়ে বড় কোনো ঘরে মেয়েকে বিয়ে দিতে পারতেন, কিন্তু তা দেননি। ভেবেছেন গরিব ঘরের ছেলে নিশ্চয়ই ওনার মেয়েকে মাথায় তুলে রাখবে। এই গ্রামে বুবু থাকতে পারে না বলে শহরের প্লট কিনে ফ্ল্যাট গুছিয়ে দিয়েছিলেন। ব্যবসার জন্য দিয়েছিলেন অর্থ। আজ এই সফলতা আমার বাবার দেওয়া, অথচ তার মেয়েকে আপনি ঠকিয়ে দিলেন। এত কিছু তো মেয়ের ভালোর জন্য তিনি করেছিলেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন দিয়ে গেছেন। উনি মারা যাওয়ার পর আমরা দুই ভাই মিলে দিয়েছি। এই তার প্রতিদান। আমাদের অর্থ দিয়ে এত বছর আপনি পরনারীকে নিয়ে ফসনষ্ট করছিলেন। এই ফ্ল্যাট কার টাকা কিনেছেন? নিজের নাকি আমাদের বাবার গড়ে দিয়ে যাওয়া সম্পদ দিয়ে? মুখ দিয়ে রা বের হলো না শামীমের। দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। ছেলে দুটোর উদ্দেশ্যে বলল, এতক্ষণ বাবা মায়ের অপমানে খুব রাগ হচ্ছিল, তাই না? এখন রাগ হচ্ছে না তোমাদের? সব জেনে শুনে বিবেক কি বলছে? যেসব দিয়ে বিলাসিতা করছো সেসব আদৌ কি তোমাদের? নিজের মাকে প্রশ্ন করো, কেন অন্য নারীর ঘর ভাঙল সে? বাবাকে জিজ্ঞেস করো, কেন প্রথম স্ত্রীকে ঠকালো? আরিফ বলল, আমাদের ফুবু, ছোট চাচা, তারা তো সব জানতো। কই, কখনো তো কিছু বলেনি। তিথি অবাক হয়, ভীষণ অবাক। এসবের সাথে তবে ননদ আর দেবরও জড়িত। তোরাক চলে এলো, বলল, সব জানিয়েছি। ও তো এখন চলে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করে দিয়েছি। এর নামে যত মামলা আছে সব দিব। যৌতুক, 2 নাম্বারি, পরকীয়া, মানহানি, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে সহ সব। এই জীবনে আর জেল থেকে বেরিয়ে দুনিয়ার মুখ দেখতে পারবে না। আতকে উঠল শামীম, মিনতি করে বলল, তিথি, এমনটা করতে নিষেধ করো ওদের। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কখনো কি তোমাদের কোনো দায়িত্ব এড়িয়ে গিয়েছি বলো? কখনো তোমাদের সাথে উচ্চবাচ্য করেছি? তুমি যখন যা বলেছো তাই মেনে নিয়েছি। দয়া করো তিথি, আমি তোমায় ভালোবাসি বউ। তোমাকে আর আমাদের মেয়েদের ছাড়া আমি বাঁচতে পারবো না। আরও এক দফা অবাক হলো সকলে, বিশেষ করে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী আর সন্তানেরা। তৈমুর মুস্কি হেসে বসল। দেখলে তোমার বাবার আসল রূপ? তিথিয়া প্রস্তাব ছুড়ল, এতই যখন ভালোবাসো তাহলে এমন করলে কেন? জানো এই মুহূর্তে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে? তুমি একান্তই আমার নও, ভাবতেই শরীর কেঁপে উঠছে। ঠকার আগে আমার মরণ হলো না কেন? কেন আমার সাথে এমন করলে? পারবে কি জবাব দিতে? শব্দ শুধুই কি আমার? তোমার কোনো দোষ ছিল না এর পেছনে? এত বছরের সম্পর্কে কখনো কি বলতে পারবে তুমি কোনো কিছু করার আগে আমার অনুমতি নিয়েছো? কখনো আমার কাছে আবদার করেছো? সময় দিয়েছো আমায়? নাকি আমার পরিবারের সাথে কখনো হাসি মুখে ভালো দুটো কথা বলেছো? সংসার আমাদের হলেও তাতে নাক গলিয়েছে তোমার বাবা মা। বছরের 10 মাসই পড়ে রয়েছো বাপের বাড়ি, কিছু বলতে পারিনি কখনো। একবার একটা ধমক দিয়েছিলাম বলে বাবার কাছে গিয়ে নালিশ করলে। তোমার বাবা তোমায় না বুঝিয়ে
উল্টো আমাকে ডেকে নিয়ে যা নয় তা বলল। আর আমি সব মুখ বুঝে মেনে নিলাম। বিয়ের 3 বছর পর বাচ্চার মুখ দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটা আমার আর বাঁচলো না। বাবা বাবা ডাকা ছেলেটাকে নিজ হাতে কবরে শুইয়ে দিয়ে এলাম, অথচ তোমরা কেউ আমার কষ্টটা দেখলে না। তোমার বাবা মা তোমায় নিয়ে গেল, আমি তখন নিঃস্ব হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। কাউকে খুব করে পাশে প্রয়োজন ছিল, অথচ তুমি ছিলে না। তোমার জন্য আমার বাবা মায়ের সাথেও আমার দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তখনই জীবনে এলো আবেদা। স্বামী মারা গিয়েছে মাস 7 আগে। দুধের শিশু নিয়ে সে দিক বিদিক ভুলে বসেছে, লেখাপড়া তেমন জানে না। বাপ মরা মেয়ে, মা অসুস্থ, ভাইরাও অভাবের সংসারে বোনকে রাখবে না। আমাদের পাশের গ্রামেই ও থাকতো। স্কুল জীবনে ওর সাথে প্রেম ছিল আমার, কিন্তু একসময় তার বিয়ে হয়ে গিয়েছিল অন্য কোথাও। ওর দুঃখের কথা শুনে আমার কষ্ট লাগলো। প্রায়ই যেতাম ওর বাচ্চার ছেলেটার খবর নিতে। কদিনেই বাচ্চার প্রতি আমার মায়া জন্মে গেল। একসময় আশেপাশের মানুষেরা আমাদের নিয়ে কথা তুলল। সে সময় ইউসুফ আর আনোয়াররা আমায় অনেক বুঝিয়ে বিয়ের জন্য রাজি করালো। এদের তুমি কখনোই সহ্য করতে পারোনি। বাড়িতে এলে ঠিকমতো রান্না করনি, ভালো মন্দ কথা বলনি, কেউ অসুস্থ হলে কখনো দেখতে যাওনি। কিন্তু আবেদার সাথে বিয়ে হওয়ার পর সে কিন্তু ঠিকই সব মেনটেন করে চলেছে। তারপর আমাদের কোল আলো করে নাজমা এলো, আরিফ এলো। ইসাহাকের স্কুলে পড়ার বয়স হলো। শহরে বাসা ভাড়া নিয়ে ওদের এখানেই রাখলাম। ভেবেছিলাম তোমায় ছেড়ে দেব, তোমার বাবার দেওয়া সমস্ত সম্পত্তি ওনার হাতে তুলে দিয়ে আমি সংসারে মন দেব, তো পারলাম না। তোমার পেটে ওরি এলো। এরপর আমি বুঝলাম আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমার এই জীবন চলতে পারে না। আবেদা তো ছিল শুধুই আমার অসময়ের সঙ্গী মাত্র, কিন্তু ততদিনে আমি দুদিকে জড়িয়ে গেলাম। কাউকেই ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। মাঝে মধ্যে এখানে না এলে আবেদা আমায় হুমকি দিত, তোমাকে সব জানিয়ে দেবে, তখন তুমি আমায় ছেড়ে চলে যাবে। আমার কি দোষ এখানে? আমি বাবা ডাক শুনতে চেয়েছিলাম, নিজের মানসিক যন্ত্রণার হাত থেকে মুক্তি চেয়েছিলাম, সুন্দর সংসার চেয়েছিলাম। তুমি যদি ওই দুঃসময়ে আমার পাশে থাকতে, তাহলে এত কিছু হতো? তোমার বাবা মা আমাদের সংসারে হস্তক্ষেপ না করলেও এসব কিচ্ছু হতো না। স্ত্রী যদি স্বামীর সংসার ফেলে স্বামীর গুরুত্ব কমিয়ে বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে, তাহলে সেটা কখনো সংসার থাকে না তিথি।